হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 3 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো বা মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভূমিকা দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের উত্থান ও পতন এক অবিস্মরণীয় অধ্যায়। চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে যে বিশাল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এবং অশোকের রাজত্বকালে যা সমৃদ্ধির শিখরে পৌঁছেছিল, খ্রিস্টপূর্ব 185 অব্দ নাগাদ শেষ মৌর্য সম্রাট বৃহদত্তর হত্যার মধ্যে দিয়ে সেই সাম্রাজ্যের অবলুপ্তি ঘটে। এই পতনের জন্য কোনো একটি নির্দিষ্ট কারণ দায়ী ছিল না, বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কারণের এক দীর্ঘমেয়াদী জটিল সমীকরণ এর পশ্চাতে সক্রিয় ছিল। বিভিন্ন ঐতিহাসিক ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই পতনের কারণ অনুসন্ধান করেছেন। পতনের কারণসমূহ: প্রথম হচ্ছে অশোকের দায়িত্ব ও শান্তিবাদী নীতি। অনেক ঐতিহাসিক মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট অশোকের নীতিকে দায়ী করেছেন। ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী মনে করেন, কলিঙ্গ যুদ্ধের পর অশোকের দিগ্বিজয়ের পরিবর্তে ধর্মবিজয় নীতি গ্রহণ এবং অহিংসার প্রতি অতিরিক্ত ঝোঁক মৌর্য সেনাবাহিনীর রণদক্ষতা কমিয়ে দিয়েছিল। এর ফলে পরবর্তী গ্রিক আক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয়নি। তবে রমিলা থাপর এই মত পুরোপুরি মেনে নেননি। তার মতে অশোক কখনোই সেনাবাহিনী ভেঙে দেননি বা মৃত্যুদণ্ড রদ করেননি। তাই তার নীতিকে সাম্রাজ্যের দুর্বলতার একমাত্র কারণ বলা চলে না। তবে একথা অনস্বীকার্য যে অশোকের পরবর্তী সময়ে যুদ্ধের প্রতি অনীহা রাষ্ট্রযন্ত্রকে কিছুটা শিথিল করেছিল। তারপরে বলা হচ্ছে দুর্বল উত্তরাধিকারী ও সাম্রাজ্যের বিভাজন। মৌর্য সাম্রাজ্য ছিল অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ এই বিশাল সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য একজন শক্তিশালী ও যোগ্য শাসকের প্রয়োজন ছিল। অশোকের মৃত্যুর পরে তার উত্তরাধিকারীরা সেই যোগ্যতা প্রদর্শন করতে পারেনি। অশোকের মৃত্যুর পরেই সাম্রাজ্য সম্ভবত পূর্ব পশ্চিম এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই বিভাজন মৌর্যদের কেন্দ্রীয় শক্তিকে দুর্বল করে দেয়। দুর্বল উত্তরাধিকারীরা বিশাল আমলাতন্ত্র ও সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়, যা পতনের পথ প্রশস্ত করে। 3 নম্বর হচ্ছে দেখো, অর্থনৈতিক সংকট ও মুদ্রা ব্যবস্থার অবক্ষয়। বিখ্যাত ঐতিহাসিক ডিডি কোসাম্বি মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অর্থনৈতিক সংকটকে প্রধান কারণ হিসাবে চিহ্নিত করেছেন। বিশাল সেনাবাহিনী, বিপুল সংখ্যক রাজকর্মচারীর বেতন দিতে গিয়ে রাজকোষের ওপর প্রবল চাপ সৃষ্টি হয়। পরবর্তী মৌর্য যুগে রৌপ্যমুদ্রায় খাদের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রমাণ করে যে রাষ্ট্রের অর্থনৈতিক বুনিয়াদ দুর্বল হয়ে পড়েছিল। অতিরিক্ত করের বোঝা এবং অর্থনৈতিক স্থবিরতা প্রজাদের অসন্তুষ্ট করেছিল, যা সাম্রাজ্যের ভিত্তিমূলে আঘাত হানে। তারপরে আছে দেখো, অত্যাধিক কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। ঐতিহাসিক রমিলা থাপর মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অত্যাধিক কেন্দ্রীভূত শাসন ব্যবস্থাকে দায়ী করেছিল। মৌর্য প্রশাসনের সমস্ত ক্ষমতা রাজার হাতে এবং পাটলিপুত্র কেন্দ্র ছিল, আর এই ব্যবস্থায় রাজার ব্যক্তিগত যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যতক্ষণ চন্দ্রগুপ্ত বা অশোকের মতো যোগ্য রাজা ছিল ততক্ষণ প্রশাসন সচল ছিল, কিন্তু দুর্বল রাজাদের আমলে এই কেন্দ্রীভূত ব্যবস্থা ভেঙে পড়ে। দূরবর্তী প্রদেশগুলির ওপর নিয়ন্ত্রণ রাখা অসম্ভব হয়ে দাঁড়ায় এবং প্রশাসনিক সংযোগ বিচ্ছিন্ন হতে থাকে। থাপরের মতে মৌর্য প্রশাসনে কোনো জাতীয় চেতনার অস্তিত্ব ছিল না, রাষ্ট্র ছিল রাজার ব্যক্তিগত ক্ষমতারই প্রতিফলন। এবার পরের পয়েন্টগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে আমাদের নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার পয়েন্ট হচ্ছে দেখো যে প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার ও জনরোষ। বিশাল মৌর্য সাম্রাজ্যের দূরবর্তী প্রদেশগুলিতে শাসনকর্তা বা আমাত্যদের অত্যাচার ও দুর্নীতি সাম্রাজ্যের সংহতি নষ্ট করেছিল।
দিব্যবদান ও অন্যান্য বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায় তক্ষশিলা ও উজ্জয়িনীতে রাজ কর্মচারীদের দুঃশাসনের বিরুদ্ধে প্রজারা বিদ্রোহ করেছিল। তারপরে দেখো, বিন্দুসার ও অশোকের আমলেই এই ধরনের বিদ্রোহ দেখা গিয়েছিল, যা পরবর্তীকালে আরও ব্যাপক আকার ধারণ করে। এই অভ্যন্তরীণ গোলযোগ সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল। নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো, ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া। হরপ্রসাদ শাস্ত্রী মনে করেন অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণ এবং পশু বলি নিষিদ্ধকরণ ব্রাহ্মণ সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছিল। তাদের বিশেষ অধিকার খর্ব হওয়ায় তারা মৌর্য শাসনের বিরোধী হয়ে ওঠে। শেষ মৌর্য সম্রাট বৃহদত্তকে হত্যা করেছিল তারই সেনাপতি পুষ্যমিত্র শঙ্কু, যিনি নিজে একজন ব্রাহ্মণ ছিলেন। শাস্ত্রী একে ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া বা বিরোধ বলে অভিহিত করেছেন। যদিও আধুনিক ঐতিহাসিকরা এই মতটি সর্বাংশে গ্রহণ করেন না, তবু সামাজিক স্তরে এটি অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করেছিল, তা অস্বীকার করা যায় না। এবার কি বলা হচ্ছে দেখো, উপসংহার। পরিশেষে বলা যায় মৌর্য সাম্রাজ্যের পতন কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি ছিল দীর্ঘদিনের প্রশাসনিক দুর্বলতা, ওই অর্থনৈতিক সংকট এবং যোগ্য নেতৃত্বের অভাব। পুষ্যমিত্র শঙ্কু কর্তৃক বৃহদত্তকে হত্যা ছিল কেবল পচে যাওয়া মহিরুহের পতনের শেষ ধাক্কা মাত্র। রমিলা থাপরের ভাষায়, মৌর্য সাম্রাজ্যের পতনকে কেবল সামরিক বা রাজনৈতিক ব্যর্থতা দিয়ে দেখলে ভুল হবে, এটি ছিল একটি কাঠামোগত দুর্বলতা। মৌর্য সাম্রাজ্যের যে প্রশাসনিক কাঠামোর ওপর দাঁড়িয়েছিল, অশোকের পরবর্তী সময় তা অকার্যকর হয়ে পড়াই ছিল এই বিশাল সাম্রাজ্যের অবলুপ্তির মূল কারণ। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।